আসসালামু আলাইকুম। আমি অ্যাডভোকেট শহীদুল ইসলাম, ইসলাম লিগ্যাল সলিউশন বিডির পক্ষ থেকে আপনাদেরকে স্বাগত ও অভিনন্দন। আজকে আমরা দেওয়ানি মামলায় যে নিম্ন আদালতে বিচার সম্পন্ন হওয়ার পরে যে আপিল আদালতে নতুন করে কোনো সাক্ষী দেওয়া যাবে কিনা এবং যদি সাক্ষ্য প্রদান করা যায় বা কোনো নথি উত্থাপন করা যাবে কিনা, নতুন কোনো ডকুমেন্ট দাখিল করা যাবে কিনা, এসব বিষয় নিয়ে আজকে আমরা আলোচনা করব। তাহলে এই বিষয়গুলো জানার আগে আপনারা যারা আমার সাথে সংযুক্ত আছেন এবং ভবিষ্যতে আইনি আলোচনায় অংশগ্রহণ করতে চান, তাদেরকে বলবো যে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন, আমার সঙ্গে থাকুন। ইনশাআল্লাহ নতুন নতুন আইনি বিষয়গুলো আমি আপনাদের জানাবার চেষ্টা করব। কারণ আইনি বিষয়গুলো যখন আলোচনা করতে হয় তখনই এটা একটা দীর্ঘ সময়ের প্রয়োজন হয়, কিন্তু এত সময় আপনাদের শোনার ধৈর্য হবে না বিধায় আমি সংক্ষেপে আইনটা আপনাদের সামনে উপস্থাপনের চেষ্টা করি সব সময়। আজকে আমরা যে কথা বলছিলাম যে কিভাবে একজন ব্যক্তি যিনি ইতিপূর্বে মামলা দায়ের করেছেন এবং সেখানে ট্রায়াল কোর্টে মোকদ্দমার বিষয় নিষ্পত্তি হয়ে গেছে, কিন্তু সেই মোকদ্দমা প্রমাণের জন্য এমন একটা ভাইটাল ডকুমেন্ট যা তিনি দাখিল করতে ভুলে গেছেন, তাহলে তিনি কি করবেন? হয়তো ওই ডকুমেন্টটার কারণে বা ওই সাক্ষীর স্বাক্ষর কারণে সে ন্যায় বিচার থেকে বঞ্চিত হতে পারে। তাহলে আমরা প্রথমত দেখব যে আপিল আদালতের কি কি ক্ষমতা আছে। দেওয়ানি কার্যবিধির 107 ধারায় আপিল আদালতের ক্ষমতা সম্পর্কে বলা হয়েছে। সেখানে এই 107 ধারার 1 উপধারায় বলা হয়েছে সেই সকল শর্ত ও নিয়ম দ্বারা হইতে হইবে। এই সাপেক্ষে আপিল আদালত নিম্নবর্ণিত ক্ষমতাগুলো তিনি প্রয়োগ করতে পারবেন। প্রথমত, তিনি মামলার চূড়ান্ত নিষ্পত্তি করতে পারবেন। যখন আপিল আদালতে কোনো আপিল মোকদ্দমা আসবে, তখন আপিল আদালত উভয় পক্ষকে শুনে সেই আপিলটি নিষ্পত্তি করতে পারবেন। সেখানে তিনি নিষ্পত্তির ক্ষেত্রে সাধারণত তিনি যে মামলার বিষয়বস্তু, সাক্ষ্য প্রমাণ এবং আইনগত দিকগুলো অত্যন্ত বিচক্ষণতার সাথে পরীক্ষা নিরীক্ষা করে তিনি তার সিদ্ধান্ত প্রদান করবেন। দ্বিতীয়ত, এই আপিল আদালতের আরেকটা ক্ষমতা আছে, তিনি মামলা পুনর্বিচারের জন্য প্রেরণ করতে পারেন। তিনি শুনানিকালীন সময় যদি দেখেন যে এই মামলাটা আইনে অনেক বিষয় যা এখানে ডিসক্লোজ করা হয় নাই, এই বিষয়গুলো ছাড়া উভয় পক্ষের মধ্যে যে বিরোধ, সেই বিরোধ নিষ্পত্তি করা সম্ভব নয়, সেক্ষেত্রে আদালত এই মোকদ্দমাটি আবার পুনর্বিচারের জন্যে নিম্ন আদালতে প্রেরণ করতে পারেন। এবং এই নিম্ন আদালতে প্রেরণের ক্ষেত্রে কিন্তু আরেকটা বিষয় মনে রাখতে হবে, সেটা হলো শুধুমাত্র যে লেকুনা ফিল-আপের জন্য না, সেখানে আইনগত যে ত্রুটি আছে এবং ঘটনাগত যেই সব কাগজপত্র দাখিল করা হয়েছে কিন্তু সেটা প্রপারলি আদালতের সম্মুখে উপস্থিত করা হয় নাই, এই সব কারণ বিবেচনায় যদি কোর্ট মনে করে যে ন্যায় বিচার বিঘ্নিত হতে পারে, সেক্ষেত্রে আদালত ওই মোকদ্দমাটা আবার পুনর্বিচারের জন্যে তিনি নিম্ন আদালতে প্রেরণ করতে পারেন।
এছাড়া আপিল আদালত আর একটা ক্ষমতা আছে। তিনি ইতিপূর্বে যে বিচার হয়েছে সেখানে যেই সমস্ত ইস্যুগুলো গঠন করা হয়েছে, মানে বিচার্য বিষয়, কিন্তু দেখা গেল সেই বিচার্য বিষয়গুলো যা নির্ধারণ করা হয়েছিল বিজ্ঞ নিম্ন আদালতে, সেখানে আরও কতগুলো বিষয় নিয়ে আলোচনা দরকার ছিল এবং ন্যায় বিচারের স্বার্থে ওই ইস্যুটা নিষ্পত্তি হওয়া দরকার। সেক্ষেত্রে আপিল আদালত নতুন করে ইস্যু গঠন করতে পারবেন এবং সেই ইস্যু গঠন করে সেটা বিচারের জন্য তিনি নিজে সাক্ষ্য গ্রহণ করতে পারেন, এমনকি তিনি তার নিম্ন আদালতে সাক্ষ্য প্রমাণের জন্য প্রেরণ করতে পারেন। চতুর্থ যে বিষয়টা হচ্ছে যে আপিল আদালত অতিরিক্ত সাক্ষ্য গ্রহণ করা অথবা গ্রহণের নির্দেশ দান করা, যেটা আমি আগেই বলেছি যে এডিশনাল এভিডেন্স আপিল আদালতের একটি ক্ষমতা। কারণ আপিলটা হচ্ছে, যেটা আমরা বলে থাকি, appeal is the continuation of the original suit and appellate court has ample jurisdiction to take additional evidence and frame new issue and exhibit any document. তিনি যে কোনো কাগজপত্র তিনি প্রদর্শন এবং মার্ক করতে পারেন, এক্সিবিট করার ক্ষমতা রাখেন, তিনি সাক্ষ্য গ্রহণ করতে পারেন। এই আপিল আদালতের আইন বলে কোনো মৌলিক এখতিয়ার সম্পন্ন আদালতের উপর তথাকার মামলার ব্যাপারে সেইরূপ ক্ষমতা প্রদত্ত ও কর্তব্য আরোপিত হয়ে থাকে। উল্লেখিত শর্ত সাপেক্ষে আপিল আদালতের উপরও এইরূপ ক্ষমতা এবং প্রায় একই রূপে বর্তায়। অর্থাৎ ট্রায়াল কোর্টের মতো আপিল কোর্ট সব ক্ষমতা ব্যবহার করতে পারেন। এখন কোন ক্ষেত্রে তিনি এই অতিরিক্ত সাক্ষ্য প্রমাণ গ্রহণ করতে পারেন? এখানে প্রশ্ন হলো যে অতিরিক্ত সাক্ষ্য, যদি আমি আগেই বলেছি, বিচার আদালতে অর্থাৎ ট্রায়াল কোর্টে মোকদ্দমাটা চলাকালীন সময় যদি কোনো ভাইটাল ডকুমেন্ট লেফট আউট হয়ে যায় অথবা সেই ডকুমেন্টটা আদালতের সম্মুখে আসে কিন্তু ভুলবশত এটা প্রদর্শন বা এক্সিবিট হয় নাই, আর কোনো যদি ডকুমেন্ট সেটা প্রপারলি এক্সিবিট না হয়, সেক্ষেত্রে কোর্ট ওই ডকুমেন্টটার বিষয় আইনগতভাবে কনসিডার করতে পারেন না। সেক্ষেত্রে যিনি মোকদ্দমা দায়ের করেছেন বা আপিলকারী, তিনি ওই ডকুমেন্টটা আদালতের দৃষ্টিগোচরে আনার জন্যে অতিরিক্ত সাক্ষ্য গ্রহণের জন্য আদালতে আবেদন করতে পারেন এবং আদালত ন্যায় বিচারের স্বার্থে এই দরখাস্ত গ্রহণ করে আপিলকারীকে ওই অতিরিক্ত সাক্ষ্য বা কোনো ডকুমেন্ট প্রদর্শন করার সুযোগ প্রদান করবেন ন্যায় বিচারের স্বার্থে। কারণ বিচারটা অবশ্যই ন্যায় বিচার হতে হবে, সেই ন্যায় বিচার যাতে বিঘ্ন না হয়, সেক্ষেত্রে এই অতিরিক্ত সাক্ষ্য বা যে কাগজপত্র দাখিল করা দরকার, উভয় পক্ষের মধ্যে তা যেন সুষ্ঠুভাবে নিষ্পত্তি করা যায়। এক্ষেত্রে আমরা সাধারণত আদালতে দেওয়ানি কার্যবিধি আদেশ 41-এ 27 বিধি অনুসারে দরখাস্ত দাখিল করে থাকি। এই রকমের দরখাস্ত দাখিল করলে আপিল আদালত অতিরিক্ত প্রমাণ দাখিলের ক্ষেত্রে যেই সব বিষয়গুলো তিনি কনসিডার করবেন এবং বিবেচনায় নেবেন, প্রথমত আপিলকারী পক্ষে কোনো আপিল আদালতে মৌখিকভাবে বা দলিলের মাধ্যমে অতিরিক্ত প্রমাণ দাখিল করতে পারবেন না, কিন্তু দাখিল করতে পারবেন যদি সেই আদালতের ডিক্রির বিরুদ্ধে আপিল দায়ের করা হয়েছে, সেই আদালত এমন কোনো প্রমাণ অগ্রাহ্য করে থাকেন যাহা গ্রহণ করা উচিত ছিল, অথবা
রায় প্রদানের সুবিধার্থে বা অন্য কোনো গুরুত্বপূর্ণ কারণে আপিল আদালতে কোনো দলিল উপস্থাপন করা বা কোনো সাক্ষীর জবানবন্দি গ্রহণ করা প্রয়োজন মনে করেন, তবে আদালত উক্ত দলিল বা প্রমাণ উপস্থাপন করার বা সাক্ষীর জবানবন্দি গ্রহণ করার অনুমতি দিতে পারবেন। আপিল আদালত যেই ক্ষেত্রে অতিরিক্ত সাক্ষ্য প্রমাণ দাখিলের অনুমতি প্রদান করবেন, সেই ক্ষেত্রে আদালত উহার কারণ অবশ্যই লিপিবদ্ধ করবেন। যদি তিনি এই অনুমতি না দেন, তার সুনির্দিষ্ট কারণ তার আদেশে অবশ্যই উল্লেখ করতে হবে। তবে এখানে মনে রাখতে হবে যে আমাদের যে অ্যাপেক্স কোর্ট অর্থাৎ সুপ্রিম কোর্টের এপিল বিভাগ কর্তৃক যে সিদ্ধান্ত এবং এই দেওয়ানি কার্যবিধির আদেশ 41 রুল 27 মোতাবেক এডিশনাল এভিডেন্স প্রদান করা যাবে বিফোর প্রোনাউন্সমেন্ট অফ জাজমেন্ট। এটা রিভিশনাল কোর্ট, অর্থাৎ যখন হাইকোর্ট এটা রিভিশন হবে আন্ডার সেকশন 115, এক্ষেত্রেও আদালত ন্যায় বিচারের স্বার্থে অতিরিক্ত এই সাক্ষ্য গ্রহণ করতে পারবেন। ইভেন আমরা যা দেখেছি যে অ্যাপেক্স কোর্টের অ্যাপিলেট ডিভিশনও এই বিষয়টা কনসিডার করে থাকেন, যদি এর দ্বারা প্রতিপক্ষের কোনো রকমের ক্ষতির সম্ভাবনা না থাকে এবং সেটা প্লিডিংসের বাইরে না হয়, এবং যেই ডকুমেন্টটা ইতিপূর্বে আদালতের কাছে হাজির আছে কিন্তু প্রপারলি এটা আদালতের কনসিডারেশনে নেওয়া হয় না, সেক্ষেত্রে অবশ্যই আদালত এই বিষয়গুলো তিনি বিবেচনার জন্য গ্রহণ করতে পারবেন এবং প্রয়োজনে মৌখিক সাক্ষ্য গ্রহণ করতে পারবেন। তাহলে এখন প্রশ্ন আসে যে এই অতিরিক্ত সাক্ষ্য প্রমাণের পদ্ধতিটা কি, সেটা কিভাবে করা যায়। যেই ক্ষেত্রে আপিল আদালত অতিরিক্ত প্রমাণ দাখিলের অনুমতি দান করবেন, সেই ক্ষেত্রে আপিল আদালত স্বয়ং উক্ত প্রমাণ গ্রহণ করতে পারবেন, অথবা যেই আদালতের ডিক্রির বিরুদ্ধে আপিল দায়ের করা হয়েছে সেই আদালতকে বা অপর কোনো অধস্থান আদালতকে উক্ত প্রমাণ গ্রহণ করিয়া তাহা আপিল আদালতে প্রেরণ করার নির্দেশ দিতে পারবেন। অর্থাৎ এই নিয়ম অনুসারে আপিল আদালত নিজে অথবা নিম্ন আদালতের দ্বারা অতিরিক্ত সাক্ষ্য গ্রহণ করতে বা করাতে পারবেন। আপিল আদালত নিজে প্রয়োজনীয় অতিরিক্ত সাক্ষ্য প্রমাণাদি গ্রহণ করতে পারবেন। এরূপ ক্ষেত্রে সাক্ষীদেরকে আপিল আদালতে আসিয়া সাক্ষ্য প্রদান করতে হইবে। অবশ্য প্রযোজ্য ক্ষেত্রে আদালত কমিশনের মাধ্যমে সাক্ষ্য গ্রহণ করতে পারবেন। আপিল আদালত যদি নিম্ন আদালতকে অতিরিক্ত সাক্ষ্য প্রমাণ গ্রহণ করিবার নির্দেশ দিয়ে থাকেন, তাহা হলে নিম্ন আদালত উক্ত সাক্ষ্য গ্রহণ করিয়া উহা আপিল আদালতে প্রেরণ করবেন। এখন আর একটা প্রশ্ন এখানে দেখা দেয়, তাহলে এই নিম্ন আদালত বা আপিল আদালত কোন কোন বিষয় সেই অতিরিক্ত সাক্ষ্য প্রমাণ চলবে তাহা এই উল্লেখ করতে হবে এবং লিপিবদ্ধ করতে হবে। অর্থাৎ দেওয়ানি কার্যবিধি 41 আদেশের 29 বিধি অনুসারে সেখানে বলা হচ্ছে যেই সকল প্রশ্নে অতিরিক্ত প্রমাণ দেওয়া চলবে তাহা উল্লেখ ও লিপিবদ্ধ করা। এটা অবশ্যই আপনাকে আপনার দরখাস্তে উল্লেখ করতে হবে
এবং সেটা লিপিবদ্ধকরণ করতে হবে। যেই ক্ষেত্রে আপিল আদালত অতিরিক্ত প্রমাণ গ্রহণের অনুমতি বা নির্দেশ দান করবেন, সেই ক্ষেত্রে কি কি বিষয় সম্পর্কে উক্ত প্রমাণ গ্রহণ করা হইবে তাহা আপিল আদালত নির্দিষ্ট করিয়া দিবেন এবং মামলার কার্যবিবরণীতে উক্ত বিষয়গুলি লিপিবদ্ধ করিয়া রাখিবেন। অর্থাৎ এই নিয়ম অতিরিক্ত সাক্ষ্য প্রমাণ গ্রহণের ক্ষেত্রে উক্ত সাক্ষ্য গ্রহণের বিষয় নির্ধারণ করে দেওয়ার জন্য আপিল আদালতকে দায়িত্ব প্রদান করা হয়েছে। এখানে আপিল আদালত যদি বলে দেয় যে এটা পুনর্বিচার করতে হবে এবং উভয় পক্ষ তাদের প্রয়োজনীয় সাক্ষ্য প্রমাণ আদালতে উপস্থাপন করতে পারবে, সেই ক্ষেত্রে উভয় পক্ষ তাদের প্রয়োজনীয় কাগজপত্র দাখিল এবং তার সমর্থনে সাক্ষ্য প্রমাণ আদালতে উপস্থাপন করতে পারবে। এছাড়া যদি আদালত নির্দিষ্ট কোনো বিষয় উল্লেখ করে দেয়, তাহলে নিম্ন আদালত শুধুমাত্র ওই বিষয়ের উপরে তার উভয় পক্ষের কাগজপত্র গ্রহণ বা সাক্ষ্য গ্রহণ করতে পারবেন এবং ওই কাগজটা তিনি আইন অনুসারে এক্সিবিট হিসাবে গ্রহণ করে তা মার্ক করবেন। মার্ক করবেন কীভাবে? ইতিপূর্বে যদি এক্সিবিট 1 to 5 হয়ে থাকে, তাহলে এটা নেক্সট ক্রোমোলজি অনুসারে 6 হবে, বা এটা যদি ক খ ঘ হয়ে থাকে তাহলে পরেরটা ঘ বা উ হবে। এখানে বলা হয়েছে যে আপিল আদালত সেই ক্ষেত্রে অতিরিক্ত সাক্ষ্য দেওয়ার অনুমতি দেবেন যেই ক্ষেত্রে উক্ত আদালত উহার বিষয় নির্ধারণ করিয়ে দিবেন এবং উহার বিষয়বস্তু মামলার নথিতে লিপিবদ্ধ করে রাখবেন। কারণ এখানে লিপিবদ্ধ করে রাখবেন এ কারণে যে কোন গ্রাউন্ডে এবং কেন এই মামলাটা রিমান্ডে দেওয়া হলো এবং কোন বিষয়ে অতিরিক্ত সাক্ষ্য গ্রহণের জন্য প্রদান করা হয়েছিল, তার কোনো ব্যত্যয় হয়েছে কিনা বা সংযোজন বা বর্ধিতকরণ করা হয়েছে কিনা। তবে এখানে অবশ্যই মনে রাখতে হবে যে নতুন কোনো অ্যামেন্ডমেন্ট ছাড়া প্লিডিংসের বাইরে অর্থাৎ আর্জির বাইরে কোনো কিছু সংযোজন করা বা বিয়োজন করা যাবে না। যদি সেটা অতিরিক্ত সংযোজন করা হয় তাহলে সেটা বিয়ন্ড প্লেইন্ট, অতএব এটা আদালত কনসিডার করতে বাধ্য নয় এবং এর দ্বারা কোনো পক্ষই কোনো সুবিধা গ্রহণ করতে পারবে না। তাহলে এই নিয়ম অনুসারে আদালত যদি নির্ধারিত না করেন অথবা সাক্ষ্যের বিষয়বস্তু লিপিবদ্ধ না করেন, তাহা হইলে এই বস্তুগত অনিয়ম বলিয়া গণ্য হইবে এবং সেই অনিয়মের ক্ষেত্রে উক্ত আদেশটি উচ্চ আদালত কর্তৃক এটা বাতিল বা সেটা সাইড হতে পারে। তাহলে আমরা এখানে যে আলোচনাটা সংক্ষেপে যেটা বলতে চাই সেটা হলো যে কোনো বিষয় যদি বাদ পড়ে যায় বা লেফট আউট হয়ে যায় কোনো সাক্ষ্য প্রমাণ যা ন্যায় বিচারের স্বার্থে অত্যন্ত প্রয়োজন ছিল, কিন্তু এই বিষয়টা আদালতে উত্থাপন করা হয় নাই বা ওই বিষয়ে ডকুমেন্টারি আদালতে দাখিল করা আছে কিন্তু প্রপারলি এটা সাক্ষ্য হিসেবে গ্রহণ করা হয় নাই বা এক্সিবিট করা হয় নাই। যেমন উদাহরণস্বরূপ বলা যেতে পারে যে কোনো একটা বিষয় একটা সার্টিফিকেট কপি আদালতে দাখিল করা হয়েছে, কেন সার্টিফিকেট কপি দাখিল করা হয়েছে তার ব্যাখ্যা আর্জিতে বলা আছে, কিন্তু প্রতিপক্ষ যখন সেখানে আপত্তি উত্থাপন করেছে তখন সেই সার্টিফাইড কপিটা প্রমাণের যে পদ্ধতি আছে সেই পদ্ধতিটা অ্যাডজাস্ট করা হয় না, অর্থাৎ সেই পদ্ধতিটা প্রতিপালন করা হয় নাই। তাহলে প্রতিপালনটা কি? সেখানে উচিত ছিল যে সেই সার্টিফাইড কপির যে অরিজিনাল কপির ভলিউম
সেই ভলিউম আদালতে উপস্থাপন করে এর সত্যতা প্রমাণ করা, বা কোনো ব্যক্তির সাক্ষ্য প্রমাণ যদি কেউ জাল দাবি করে, সেক্ষেত্রে এক্সপার্ট ওপিনিয়ন, হ্যান্ডরাইটিং এক্সপার্ট ওপিনিয়ন দাবি করতে পারে। দেখা গেল যে হ্যান্ডরাইটিং এক্সপার্ট তার রিপোর্ট দিয়েছেন, কিন্তু ভুলবশত যিনি এই রিপোর্টটা প্রদান করা হয়েছে তাকে আদালতে তলব করা হয় নাই বা তাকে পরীক্ষা করা হয় নাই। এই যে ত্রুটির কারণে যে হ্যান্ডরাইটিং এক্সপার্টের যে রিপোর্ট, সেটা দেখা গেল যে আদালত কনসিডারেশনে নিলেন না। এই সব ভুল ত্রুটিগুলো পরিমার্জনের জন্য আপিল আদালত ওই হস্তরেখা বিশারদকে এই রিপোর্টটা প্রমাণের জন্য তিনি আদালতে ডাকতে পারবেন এবং এটা প্রমাণের সুযোগ তার থাকবেন। এছাড়াও যদি কোনো অন্য যে বিষয়, যেমন আমার একটা দলিল আছে, কিন্তু যখন আমি মোকদ্দমা দায়ের করেছি সেই দলিলটা আমার কাছে ছিল না, কিন্তু দলিলের বিষয় আমি আর্জিতে ইতিপূর্বে বর্ণনা করেছি। এই বর্ণনা যদি থাকে তাহলে আমি ওই যে দলিলটা কোথায় ছিল তার একটা ব্যাখ্যা দিয়ে দরখাস্ত করব যে এটাকে ইংলিশে বলে উইথ ডিউ ডিলিজেন্স। আমাকে সঠিক কারণটা বলতে হবে যে কেন আমি তখন এটা উপস্থাপন করতে পারি নাই। হয়তো ওই ডকুমেন্টটার কারণেই যে টোটাল যে ন্যায় বিচারটা বিঘ্নিত হতে পারে। এসব ক্ষেত্রে যে লেজিসলেচাররা যখন আইন প্রণয়ন করেছেন, সেখানে তাদের উদ্দেশ্য ছিল যে ন্যায় বিচার নিশ্চিত করা, এবং ন্যায় বিচার নিশ্চিত করতে যদি কোনো অতিরিক্ত সাক্ষ্যের প্রয়োজন হয়, সেক্ষেত্রে আপিল আদালত এই অতিরিক্ত সাক্ষ্য গ্রহণ করতে পারবেন, এবং এই অতিরিক্ত সাক্ষ্য গ্রহণ ন্যায় বিচারের স্বার্থে, এবং সেখানে ন্যায় বিচার নিশ্চিত হবে। তাহলে আজকে আমরা এখানেই শেষ করতে চাই। আবার দেখা হবে নতুন কোনো বিষয়ে। সে পর্যন্ত আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।